ফার্স্টে তো ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন পেজ থেকে তোমাদের সকলকে স্বাগতম। অনলাইন ক্লাস কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে হাজির হয়েছি আমরা আমাদের বায়োলজির সেকেন্ড পার্টের নবম অধ্যায়ের মানব জীবনের ধারাবাহিকতা যে অধ্যায়টি আছে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা মূলত আমাদের অনেক বিষয়ে জানার বা বোঝার আছে। তো আমরা আমাদের সিলেবাস ওয়াইজ যে বিষয়গুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমরা এই সব বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমাকে একটু এনশিওর করো তোমরা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কি না, আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কি না, প্লিজ আমাকে একটু ইনফর্ম করো। যাই হোক, আমাকে কমেন্টসের মাধ্যমে একটু জানাও। ওকে, আশা করি শুনতে পাচ্ছ। যাই হোক, আমরা নবম অধ্যায়ের এই অধ্যায়টা আসলে মূলত একটা মজার অধ্যায় এবং আমাদের অনেক কিউরিওসিটি এই অধ্যায়টা নিয়ে। যাই হোক, কিউরিওসিটি থাকা ভালো, এটা আমাদের পড়তে আমাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, আমরা এই অধ্যায়ের যে টপিকগুলো পড়ব, মূলত এই অধ্যায়ের আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক আমরা একটু দেখে নিই। এই অধ্যায় থেকে আমরা আসলে কী কী পড়তে চাচ্ছি। আমরা এই অধ্যায়ের যে কমন বড় কোশ্চেনগুলো আছে তার মধ্যে আমাদের পড়তে হবে এখানে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া, জেনেসিস প্রক্রিয়া, এর সাথে পড়তে হবে ওজেনেসিস প্রক্রিয়া, জেনেসিস প্রক্রিয়া। আমাদের পড়তে হবে এখান থেকে নিষেক ক্রিয়া। তারপরে পড়তে হবে আমাদের মানব ভ্রূণের পরিস্ফুটন, পড়তে হবে মানব ভ্রূণের পরিস্ফুটন। আর পড়তে হবে কৃত্রিম প্রজনন প্রক্রিয়ার মধ্যে পড়তে হবে আইভিএফ পদ্ধতি। অ্যাকচুয়ালি এই কয়েকটা টপিকে আমরা বড় কোশ্চেনের জন্য অর্থাৎ সৃজনশীল কোশ্চেনের জন্য এই কয়েকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও আমাদের কিছু ছোট ছোট কোশ্চেন পড়তে হবে এবং সেই বিষয়গুলো আমরা আমাদের পড়ার মাঝে মাঝে বলে যাব এবং পরে লাস্ট ক্লাসে আমরা এসে এই বিষয় নিয়ে ডিটেলস দেখব যে আমরা কি বাদে। প্রথমে আমাদের যদি সূচনাতে যাই যে মানব জীবনের ধারাবাহিকতায় অ্যাকচুয়ালি জিনিসটা কি খেয়াল করো। প্রত্যেকটা জীবের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে কি হবে, বংশবৃদ্ধি করবে। প্রত্যেকটা জীবের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা মাস্ট, মানে প্রধান একটা বৈশিষ্ট্য। কারণ জীব মাত্রই কী হবে, সে বংশ বিস্তার করবে আর সেই ক্ষেত্রে জীবের সংখ্যা বৃদ্ধি করবে। আর বংশবৃদ্ধি করার জন্য সেহেতু কয়েকটা মানে পদ্ধতি, যেটা যে বংশবৃদ্ধি করার প্রক্রিয়াটাকে আমরা সাধারণত প্রজনন হিসেবে জেনে থাকি। এই প্রজনন বিস্তার করে থাকে। সেক্ষেত্রে মানুষের বংশবিস্তারের ক্ষেত্রে মানুষের যে ধারাবাহিকতা, অর্থাৎ মানুষ যে ছোট থেকে বড় হয় আবার পরবর্তীতে বংশবিস্তার করে থাকে, এই বিষয়টা একটা সিকোয়েন্সিক্যালি অর্থাৎ ধাপে ধাপে হয়ে থাকে, একটা স্টেজ বাই স্টেজ এটা আস্তে আস্তে যে মানব জীবনের ধারাবাহিকতার ক্ষেত্রে প্রথম স্টেজ বা প্রথম ধাপটা কি, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে আসতে হবে যে প্রথম ধাপটা হচ্ছে প্রজনন। তাহলে এই প্রজনন কি সেই ব্যাপারটা যদি আমি বলি যে প্রজনন কি বা রিপ্রোডাকশন, প্রজনন বা রিপ্রোডাকশন, প্রজনন বা
রিপ্রোডাকশন, ইংলিশে যদি বলি রিপ্রোডাকশন, তাহলে যদি বলি প্রজনন কি, তাহলে আমরা কি বলবো যে কোনো জীব যে প্রক্রিয়ায় তার অনুরূপ বংশধর সৃষ্টির মাধ্যমে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো প্রজনন। আমি আরেকবার বলতেছি, প্রজনন কি? যে প্রক্রিয়ায় কোনো জীব তার অনুরূপ বংশধর সৃষ্টির মাধ্যমে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে, অর্থাৎ জীবের অস্তিত্বকে টিকিয়ে রাখে, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি প্রজনন বা রিপ্রোডাকশন। এবার আসো, প্রজনন বা রিপ্রোডাকশন কয়ভাবে হতে পারে? আমরা জানি যে সাধারণত প্রজনন দুই প্রকার। প্রজনন দুই প্রকার, সেই ক্ষেত্রে একটা হচ্ছে অযৌন প্রজনন, অযৌন প্রজনন, আরেকটা হচ্ছে যৌন প্রজনন। তার মানে প্রজনন কত প্রকার? প্রজনন দুই প্রকার, একটা হচ্ছে যৌন প্রজনন, আরেকটা হচ্ছে অযৌন প্রজনন। অযৌন প্রজনন কি? এটাকে ইংলিশে যদি বলি এ সেক্সুয়াল রিপ্রোডাকশন, এ সেক্সুয়াল রিপ্রোডাকশন, এ সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর যৌন প্রজনন হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে অযৌন প্রজনন বিষয়টা কি? যে প্রজনন প্রক্রিয়ায় কোনো গ্যামিট, অর্থাৎ আমরা জানি গ্যামিট দুই প্রকার, একটা পুং গ্যামিট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামিট। এই গ্যামিটের অংশগ্রহণ ছাড়াই, অর্থাৎ গ্যামিট ছাড়া দেহের কোনো দেহকোষের মাধ্যমে যদি তার সংখ্যা বৃদ্ধি হয়, তবে এই ধরনের প্রজননকে আমরা বলি অযৌন প্রজনন বা এসেক্সুয়াল রিপ্রোডাকশন। অযৌন প্রজনন কি? যে প্রজনন প্রক্রিয়ায় গ্যামিটের অংশগ্রহণ ছাড়া, অর্থাৎ পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট এর অংশগ্রহণ ছাড়াই প্রজনন প্রক্রিয়া সংগঠিত হয়, অর্থাৎ বংশবিস্তার সম্পন্ন হয়, এই পদ্ধতি বা এই প্রক্রিয়াকে আমরা অযৌন প্রজনন বা এসেক্সুয়াল রিপ্রোডাকশন বলতেছি। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন কি? সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য মাস্ট বি নিডেড হচ্ছে গ্যামিটের অংশগ্রহণ। গ্যামিট কি? গ্যামিট হচ্ছে জননকোষ, অর্থাৎ জীবের বংশবিস্তারের জন্য জননকোষটাই হচ্ছে গ্যামিট। এটারে জননকোষ, বাংলায় বলে জননকোষ, ইংলিশে এটাকে গ্যামিট হিসেবে আমরা চিনি। তো গ্যামিট জানি আমরা দুই প্রকার, একটা হচ্ছে পুং গ্যামিট, পুং গ্যামিটের আকৃতি এরকম ব্যাঙ্গাচিক মতো, আরেকটা হচ্ছে স্ত্রী গ্যামিট, এরকম ডিম্বাকৃতি আকৃতি। তাহলে পুং গ্যামিট, একটা পুং গ্যামিট আর একটা স্ত্রী গ্যামিট দুটি সংযুক্ত হয়ে, অর্থাৎ দুটির সংযোজন হয়ে, যেটাকে আমরা নিষেক বলি, পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিটের নিষেকের মাধ্যমে জাইগোট সৃষ্টি হয়। জাইগোট সৃষ্টি হয়। এই জাইগোট সৃষ্টির মাধ্যমে, অর্থাৎ জাইগোট সৃষ্টি হয়ে যে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই প্রজনন প্রক্রিয়াকে আমরা বলে থাকি যৌন প্রজনন প্রক্রিয়া বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন কি বললাম যে প্রজনন প্রক্রিয়ায় পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট এর অংশগ্রহণের মাধ্যমে জাইগোট সৃষ্টি হয়ে বংশবিস্তার সম্পন্ন হয় বা নতুন অনুরূপ বংশধর সৃষ্টি হয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে মূলত যৌন প্রজনন প্রক্রিয়াটা বেশি হয়ে থাকে, আর উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত অযৌন প্রজনন এবং যৌন প্রজনন দুটোই হয়ে থাকে। তবে মানুষের ক্ষেত্রে কি হয়? মানুষের ক্ষেত্রে মূলত যৌন প্রজনন প্রক্রিয়াটাই হয়ে থাকে। এই যৌন প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের বংশবিস্তার হয়ে থাকে বা মানুষ তার অনুরূপ বংশধর সৃষ্টি হয়ে থাকে। তাহলে সেহেতু আমরা আসলে মানব জীবনের ধারাবাহিকতায় যে প্রথম ধাপটা, সেটা আসলে মূলত যৌন প্রজনন প্রক্রিয়ায় হয়ে থাকে। তাহলে যৌন প্রজনন প্রক্রিয়ার আমরা কি বললাম? যে প্রজনন প্রক্রিয়ায় পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট এর অংশগ্রহণের মাধ্যমে নতুন বংশধর সৃষ্টি হয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি যৌন প্রজনন প্রক্রিয়া বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর এই সেক্সুয়াল রিপ্রোডাকশনে তাহলে আমাদের মূলত দুইটা মানে বিষয়, একটা শর্ত থাকবে। একটা হচ্ছে পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট এর অংশগ্রহণ, আর একটা হচ্ছে নিষেক
সম্পন্ন হওয়া, অর্থাৎ পুংগেমিট এবং স্টিগেমিট লাগবে। আর এই দুটার মধ্যে কি হতে হবে, নিষেক প্রক্রিয়া সংঘটিত হতে হবে। এই দুটার শর্ত যদি মানে সম্পন্ন হয় তবেই যৌন প্রজনন প্রক্রিয়াটি সংঘটিত হওয়া সম্ভব। তাহলে প্রথমে যদি আমি বলি পুংগেমিট এবং স্ট্রিগেমিট এই বিষয়টা কি, আর এই বিষয়টা মানব দেহে কিভাবে সৃষ্টি হয়, তাহলে প্রথমে আমরা যদি বলি যে গ্যামিট কি, গ্যামিট গ্যামিট বা জনন কোষ, জনন কোষ, গ্যামিট বা জনন কোষ কি আমরা স্বাভাবিকভাবে জানি, আমরা বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে আমাদের আলোচনা হয়েছে যে জনন কোষ কি। আমরা জানি যে জীবের মধ্যে বা প্রাণীর মধ্যে, যদি প্রাণীর ক্ষেত্রে যদি বলি তাহলে প্রাণীর মধ্যে সাধারণত মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে এই জনন কোষ এর সৃষ্টি হয় বা গ্যামিটের সৃষ্টি হয়। আর জনন কোষ কয় প্রকার, জনন কোষ দুই প্রকার, যেটা আমি বলেছি, একটা হচ্ছে পুংগেমিট আর একটা হচ্ছে কি স্ট্রিগেমিট। তাহলে পুংগেমিট এবং স্ট্রিগেমিট মূলত এইগুলো হচ্ছে জনন কোষ বা গ্যামিট। আর এই গ্যামিট তৈরি হয় কোথায়, গ্যামিট তৈরি হয় সাধারণত প্রাণীর দেহ থেকে, কি বিভাজনের মাধ্যমে, মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে যদি আমরা বলি যে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে সাধারণত বিশেষ প্রক্রিয়ায় রূপান্তরিত হয়ে আসলে এই জনন কোষের সৃষ্টি হয়। আর এই জনন কোষ সৃষ্টির প্রক্রিয়াকে সাধারণত বলা হয় গ্যামেটোজেনেসিস। কি বলা হয়, গ্যামেটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস। পরীক্ষার সময় অনেক কোশ্চেন হয়, অনেক সময় কোশ্চেন হয় এরকম যে গ্যামেটোজেনেসিস কি, তাহলে আমরা সরাসরি কি বলবো যে গ্যামিট সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কি গ্যামেটোজেনেসিস। তার মানে যৌন প্রজনন প্রক্রিয়ায় এই গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, গ্যামিট সৃষ্টি হয়, অর্থাৎ সেটা পুংগেমিট আর স্ট্রিগেমিট এই দুই ধরনের গ্যামিট সৃষ্টি হতে পারে। তাহলে আমরা আশা করি পারবো যে গ্যামেটোজেনেসিস কি, পরীক্ষা যদি আসে যে গ্যামেটোজেনেসিস কি, তাহলে আমরা কি বলবো যে গ্যামিট সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি গ্যামেটোজেনেসিস। আর গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া কি তৈরি হয়, আমি যেটা বললাম যে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া গ্যামিট তৈরি হয়। কি তৈরি হয়, গ্যামিট তৈরি হয়। তাহলে গ্যামিট তৈরি, আমরা বলছি যে গ্যামিট কয় প্রকার, গ্যামিট দুই প্রকার বলেছি, একটা হচ্ছে কি গ্যামিট, পুংগেমিট, একটা বলছি কি পুংগেমিট, আরেকটা বলছি স্ট্রিগেমিট। সাধারণভাবে আমরা জানি যে পুংগেমিট সাধারণত পুরুষ দেহে তৈরি হয়, কোন দেহে, পুরুষ দেহে তৈরি হয়। আর স্ট্রিগেমিট তৈরি হয় কোন দেহে, স্ত্রী দেহে তৈরি হয়, স্ত্রী দেহে। তাহলে পুংগেমিট তথা স্পার্ম বা শুক্রাণু, এটা আরেকটাই হচ্ছে স্পার্ম, স্পার্ম বা শুক্রাণু। আর স্ট্রিগেমিট মানে স্ত্রী দেহে তৈরি হয় কি ওভাম বা ডিম্বাণু। তাহলে আমরা কি পাইলাম, গ্যামিট কয় প্রকার, গ্যামিট দুই প্রকার, একটা হচ্ছে পুংগেমিট আর একটা হচ্ছে স্ট্রিগেমিট। এই ক্ষেত্রে এই গ্যামিটগুলো তৈরি হওয়ার, অর্থাৎ পুংগেমিট এবং স্ট্রিগেমিট তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলতেছি কি গ্যামেটোজেনেসিস। তাহলে এই গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াটা দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে পুংগেমিট সৃষ্টির প্রক্রিয়া, আরেকটা হচ্ছে স্ট্রিগেমিট সৃষ্টির প্রক্রিয়া। অর্থাৎ পুংগেমিট সৃষ্টির প্রক্রিয়াটি সংঘটিত হয় পুরুষ দেহে, স্ট্রিগেমিট তৈরি হওয়ার প্রক্রিয়াটি সংঘটিত হয় কোন দেহে, স্ত্রী দেহে। সেক্ষেত্রে পুংগেমিট সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে, এই পুংগেমিট সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কি, পুংগেমিট সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্পার্মাটোজেনেসিস, স্পার্মাটোজেনেসিস। আর স্ট্রিগেমিট তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওজেনেসিস, ওজেনেসিস। আশা করি ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে। তাহলে আমরা এই ক্ষেত্রে গ্যামেটোজেনেসিস পারলাম যে গ্যামেটোজেনেসিস কি, অর্থাৎ জীবদেহে বা প্রাণীদেহে যদি হয় তাহলে প্রাণীদেহে গ্যামিট সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গ্যামেটোজেনেসিস। আর গ্যামেটোজেনেসিস কয় প্রকার, দুই প্রকার, কি কি, একটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস আর একটা হচ্ছে ওজেনেসিস। স্পার্মাটোজেনেসিস হচ্ছে স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়া, কি তৈরি হওয়ার প্রক্রিয়া, স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়া, অর্থাৎ শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়া। তাহলে পুরুষ দেহে শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্পার্মাটোজেনেসিস, আর স্ত্রী দেহে ওভাম বা ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কি ওজেনেসিস। তাহলে আশা করি আমরা ব্যাপারটা ক্লিয়ার এবার। তাহলে কি পাইলাম মোট কথা, স্পার্মাটোজেনেসিস এবং ওজেনেসিস। স্পার্মাটোজেনেসিস হচ্ছে স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়া, শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়া, আর ওজেনেসিস হচ্ছে কি ডিম্বাণু বা ওভাম তৈরি হওয়ার প্রক্রিয়া। আশা করি ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে।
তাহলে আমরা যে পড়েছিলাম যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, এইটা সাধারণত বড় কোষের জন্য আমাদের পড়তে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা কি। তাহলে মোট কথা পেলাম যে পুরুষ দেহে স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। আর এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি কোথায় সংঘটিত হয়? পুরুষ দেহের শুক্রাশয়ে সংঘটিত হয়। পুরুষ দেহের কোথায়? শুক্রাশয়ে সংঘটিত হয়। এই শুক্রাশয়ে আমরা জানি শুক্রাশয় একটা কি অঙ্গাণু বা অর্গানস। আমরা জানি মানবদেহের অর্গানসগুলো তৈরি হয় কি দ্বারা? অর্গানসগুলো তৈরি হয় কতগুলা টিস্যু দ্বারা, অর্থাৎ কতগুলো টিস্যু সিস্টেম একত্রিত হয়ে অর্গানস তৈরি হয়। আর টিস্যু তৈরি হয় কি দ্বারা? কতগুলো কোষ গুচ্ছ দ্বারা, অর্থাৎ কোষ একত্রিত হয়ে তৈরি হয় টিস্যু। আর কোষ যেহেতু এই কোষগুলো একত্রিত হয়ে তৈরি হয় কি টিস্যু, আর টিস্যুগুলো একত্রিত হয় শুক্রাশয়। তার মানে যদি স্বাভাবিকভাবে আমরা একটু চিন্তা করি যে শুক্রাশয় অর্গানসটা তৈরি হয়েছে কি দ্বারা? অর্গানসটা তৈরি হয়েছে কতগুলো টিস্যু বা টিস্যু গুচ্ছ। এটাকে যদি আরো ছোট করি তাহলে কতগুলো কোষ দ্বারা। আর দেখো একটা অর্গানস তৈরি হয়, মানুষের দেহ গঠন হয় যে কোষগুলা, সেগুলোর আমরা সাধারণত দেহ কোষ বলে থাকি। আর সেগুলো অলওয়েজ কি কোষ? ডিপ্লয়েড বা টুয়াইস এন টাইপের কোষ। ডিপ্লয়েড কোষ কি কোষ? ডিপ্লয়েড কোষ। তাহলে ডিপ্লয়েড কোষ কি? সাধারণত মানব দেহের বা দেহের দেহ কোষগুলো সাধারণত ডিপ্লয়েড কোষ, যে কোষগুলোর মধ্যে কি 23 জোড়া ক্রোমোজোম, যেগুলোর মধ্যে কি থাকবে 23 জোড়া ক্রোমোজোম। জোড়ায় 23 জোড়া ক্রোমোজোম। মানব দেহের ক্ষেত্রে কয় জোড়া জানি? প্রতি কোষে আমরা জানি 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই 23 জোড়া ক্রোমোজোম পেয়ার করে যখন একটা কোষের মধ্যে আবদ্ধ থাকবে তখন ওই কোষটাকে আমরা সাধারণত ডিপ্লয়েড কোষ হিসেবে আমরা বলতে পারবো। তাহলে ডিপ্লয়েড কোষ ব্যাপারটা কি? যে সাধারণত যে কোষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম স্বয়ংসম্পূর্ণ থাকবে ওই কোষটাকে আমরা বলবো কি ডিপ্লয়েড কোষ। আর এই ডিপ্লয়েড কোষ থেকে সাধারণত মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয় জনন কোষ। আর জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। এবার হ্যাপ্লয়েড কোষটা কি? হ্যাপ্লয়েড কোষটা হচ্ছে, দেখো আমরা যখন জিন তত্ত্বে পড়েছিলাম তখন আমি আলোচনা করেছিলাম যে আমরা সাধারণত দেহ যখন পিতার দেহ থেকে একটা গ্যামিট, পিতার দেহ থেকে পুং গ্যামিট আর মাতার দেহ থেকে স্টি গ্যামিট দুটো একত্রিত হয়ে সাধারণত একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি হয় যা সন্তানের দেহ গঠনের জন্য কাজ করে। সেক্ষেত্রে খেয়াল করো পিতার দেহে থাকে আসা যে পুং গ্যামিটটা, সেটা হচ্ছে এন টাইপের কোষ বলেছিলাম আমরা। এন টাইপ মানে কি? এক সেট ক্রোমোজোম যে কোষের মধ্যে থাকবে, অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম। আমরা জানি 23 জোড়া ক্রোমোজোম এভাবে জোড়ায় থাকে। এভাবে কি থাকে? জোড়ায় থাকে। 1 2 3 4 5 এইভাবে জোড়ায় থাকে। এই যে জোড়ায় যে ক্রোমোজোম জোড়া থাকে, এই ক্রোমোজোমের এক সেট ক্রোমোজোম নিয়ে, অর্থাৎ 2 জোড়া ক্রোমোজোম হবে, এখানে 2 সেট ক্রোমোজোম হবে। এই 2 সেট ক্রোমোজোমের যখন এক সেট এরকম বিভাজিত হবে তখন এক সেট ক্রোমোজোমকে আমরা বলবো তখন হ্যাপ্লয়েড কোষ। দেখো আমরা বলছি যে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হয়? মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায় তার অপত্য কোষের মধ্যে। অর্থাৎ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় মিউসিস কোষ বিভাজন। তাহলে এটা যদি মাতৃকোষ হয়ে থাকে তাহলে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে যে জনন কোষ সৃষ্টি হবে এটার অর্ধেক হয়ে যাওয়া মানে কি? এক সেট ক্রোমোজোম হয়ে যাওয়া। অর্থাৎ সবটাই একটি করে থাকবে, 1 2 3 4 5 6 এভাবে 23টা ক্রোমোজোম, এক সেট একটা ক্রোমোজোম থাকবে। যখন এরকম এক সেট ক্রোমোজোম নিয়ে একটা কোষ গঠন হবে তখন ওইটাকে আমরা বলবো কি? হ্যাপ্লয়েড কোষ। আর হ্যাপ্লয়েড কোষটা হচ্ছে কি? জনন কোষ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে। তারপরে যদি তোমাদের কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবে এবং আমার কাছ থেকে জেনে নিতে পারো। যাই হোক, আমরা এই বিষয়টা নিয়ে যেহেতু আগে আলোচনা করেছিলাম এই জন্য আমি এটাকে একটু সংক্ষিপ্ত করলাম। যাই হোক, যেটা বলেছিলাম যে এই ক্ষেত্রে এই যে কোষের কথা বলতেছিলাম যে শুক্রাশয়ে যে কোষগুলো গঠিত হয়, শুক্রাশয়ের কোষগুলো আসলে মূলত ডিপ্লয়েড কোষ থাকে। এই ডিপ্লয়েড কোষ অর্থাৎ এই শুক্রাশয়ে থাকা প্রত্যেকটা কোষই মূলত জনন কোষ অর্থাৎ গ্যামিট তৈরিতে সক্ষম। কি বলছি আমি? শুক্রাশয়ে থাকা প্রত্যেকটি কোষই গ্যামিট সৃষ্টিতে অর্থাৎ গ্যামিট তৈরিতে সক্ষম। কিন্তু এই শুক্রাশয়ে থাকা সকল কোষ কি করে না?
সকল কোষ এই গ্যামেট তৈরিতে অংশগ্রহণ করে না। কোন গ্যামেট? যেহেতু শুক্রাশয়ে পুং গ্যামেট সৃষ্টি হয়, এই পুং গ্যামেট সৃষ্টিতে অংশগ্রহণ করে না। যে কোষগুলো অংশগ্রহণ করে, অর্থাৎ শুক্রাশয়ের থাকা যে কোষগুলা গ্যামেট তৈরিতে অংশগ্রহণ করে, ওই কোষগুলাকে আমরা বলি সাধারণত পুং জনন মাতৃকোষ বলে থাকি। মাতৃকোষ। শুক্রাশয়ের মধ্যে আমরা জানি অসংখ্য কোষ আছে এবং প্রত্যেকটা কোষই পুং গ্যামেট সৃষ্টিতে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এখান থেকে কি তৈরি হওয়া সম্ভব? স্পার্ম বা শুক্রাণু তৈরি হওয়া সম্ভব। কিন্তু সবগুলা কোষই শুক্রাণু তৈরিতে অংশগ্রহণ করে না। যারা অংশগ্রহণ করে, অর্থাৎ যে কোষগুলো অংশগ্রহণ করে, ওই কোষগুলোকে আমি বলতেছি কি পুং জনন মাতৃকোষ, বা এটাকে সাধারণত বলা হয় জার্ম সেলও বলা হয়। এটাকে কি বলা হয়? জার্ম সেলও বলা হয়ে থাকে। ঠিক আছে, জার্ম সেলও বলা হয়ে থাকে বা পুংজনন মাতৃকোষও বলা হয়ে থাকে। তাহলে পুংজনন মাতৃকোষ আর যে কোষগুলো অংশগ্রহণ করে না, তাহলে তাদেরকে কি বলা হয়? অর্থাৎ শুক্রাশয়ে যে কোষগুলো অংশগ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে পুংজনন মাতৃকোষ, আর যে কোষগুলো অংশগ্রহণ করে না ওই কোষগুলোকে বলা হয় সার্টোলি কোষ। ওই কোষগুলোকে বলা হয় কি? সার্টোলি কোষ। তাহলে এবার তোমার কোশ্চেন হতে পারে যে স্যার পুংজনন কোষ তো শুক্রাণু তৈরিতে অংশগ্রহণ করে, ঠিক আছে, তাহলে সার্টোলি কোষের কাজ কি? আসলে সার্টোলি কোষগুলাও একে সহায়তা করে। অর্থাৎ আমরা জানি যে পুংজনন কোষ যখন গঠিত হয় এগুলো অপরিপুষ্ট থাকে, ছোটো থাকে। ছোটোগুলো সাধারণত পূর্ণাঙ্গপ্রাপ্ত যদি হতে হয় তাহলে এর পুষ্টি উপাদান দরকার হয়, আর এই পুষ্টি উপাদানটা সরবরাহ করে থাকে কি কোষ? সার্টোলি কোষ। তাহলে দেখো এই দুই ধরনের কোষেরই আসলে অংশগ্রহণের ভূমিকা আছে। সেহেতু সরাসরি পুংজনন কোষ থেকে স্পার্ম তৈরি হয়, আর সার্টোলি কোষ কী করে? এই স্পার্মটার পুষ্টি সরবরাহ করে থাকে। আশা করি ব্যাপারটি ক্লিয়ার সবার কাছে। তাহলে আমি কি কথা বলতে চাচ্ছি, যে পুরুষ দেহের শুক্রাশয় থেকে সাধারণত স্পার্ম তৈরি হয়, আর এই স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলতেছি আমরা স্পার্মাটোজেনেসিস। আর এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া কি? শুক্রাশয়ের সবগুলো কোষই এরকম স্পার্ম তৈরিতে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু সবাই অংশগ্রহণ করে না। যারা অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় পুংজনন মাতৃকোষ, আর যারা অংশগ্রহণ করে না, পুষ্টি সরবরাহ করে, তাদেরকে বলা হয় সার্টোলি কোষ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। তাহলে এবার আসো এই শুক্রাশয়ের এই পুংজনন মাতৃকোষ থেকে কিভাবে স্পার্ম তৈরি হয়, আমরা এই বিষয়টা একটু দেখি। সাধারণত স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া বা স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়াকে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াকে ব্যাখ্যা করার জন্য আমরা চারটা ধাপে ভাগ করে নিতে পারি। কয়টা ধাপে ভাগ করে নিতে পারি? চারটা ধাপে। একটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি পর্যায়, সংখ্যা বৃদ্ধি পর্যায়। আরেকটা হচ্ছে বর্ধন পর্যায়, বর্ধন পর্যায়। আর হচ্ছে পূর্ণাঙ্গ প্রাপ্তি পর্যায়। আরটা হচ্ছে রূপান্তর পর্যায়, স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করার জন্য এই প্রক্রিয়াটাকে চারটা ধাপে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ এই ধাপটা প্রথম হয়, পরবর্তীতে এই ধাপটা হয়, পরবর্তীতে এই ধাপটা হয়, পরবর্তীতে এই ধাপটা হয়। তাহলে প্রথম হয় কি? সংখ্যা বৃদ্ধি। অর্থাৎ স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় যে কোষগুলো ছিল ওই কোষগুলা সংখ্যা বৃদ্ধি হবে। ওই সংখ্যা বৃদ্ধি হওয়ার পর ওই কোষগুলার বর্ধন হবে বা বৃদ্ধি পাবে, এবং এই বৃদ্ধি পেয়ে ওইগুলো আসলে পূর্ণাঙ্গ পর্যায়ে আসবে, এবং পূর্ণাঙ্গ পর্যায়টা রূপান্তরিত হয়ে স্পার্ম গঠন করবে। তাহলে এই চারটা ধাপে আসলে মূলত এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি ব্যাখ্যা করা যায়। তাহলে যেহেতু এই চারটা ধাপে, তাহলে আমরা একটু ব্যাপারটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। যদি যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া, আমি বলেছিলাম যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় যে কোষগুলো, অর্থাৎ শুক্রাশয়ে থাকা যে কোষগুলো স্পার্ম তৈরিতে অংশগ্রহণ করে, ওই কোষগুলোকে আমরা বলেছিলাম কি কোষ? জনন কোষ। পুংজনন মাতৃকোষ বলেছিলাম, সরি, পুংজনন মাতৃকোষ বলেছিলাম, পুংজনন মাতৃকোষ বলেছিলাম। আর এই পুংজনন মাতৃকোষগুলো কি? যেহেতু শুক্রাশয়ে থাকা কোষ, এগুলো প্রত্যেকটা ডিপ্লয়েড কোষ। এই পুংজনন মাতৃকোষগুলা সাধারণত ডিপ্লয়েড কোষ বা টুয়াইস এন টাইপের কোষ। এই পুংজনন মাতৃকোষগুলা, এটা যদি একটা পুংজনন মাতৃকোষ হয়, তাহলে
এটা একটা টুয়াইস এন টাইপের কোষ, ধরো এটা একটা পুংজনন মাতৃকোষ, এটা একটা টুয়াইস এন টাইপের কোষ। এই কোষটা মধ্যে কি হবে, সংখ্যা বৃদ্ধি হবে। আর সংখ্যা বৃদ্ধি হয় কি প্রক্রিয়ায়, সাধারণত মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে এই সংখ্যা বৃদ্ধি হয়। তাহলে এই পুংজনন মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে, কি কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়। অর্থাৎ এইভাবে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এরকমভাবে সংখ্যা বৃদ্ধি হয়। তাহলে প্রত্যেকটা, যেহেতু মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি হয়, তাহলে এরা প্রত্যেকটা কি ডিপ্লয়েডই থেকে যায়। কারণ আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার একটা শর্ত হচ্ছে কি, একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এর ক্রোমোজোম সংখ্যা, তো অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, এটার কোনো অর্ধেক হয় না। তাহলে এই যে নতুন কোষগুলো সৃষ্টি হয়েছে, এগুলো এরাও টুয়াইস এন টাইপের কোষ থাকবে। তাহলে পুংজনন মাতৃকোষগুলো বৃদ্ধি করে যে নতুন কোষের সৃষ্টি হয়, এই নতুন কোষগুলাকে সাধারণত বলা হয় স্পার্মাটোগোনিয়া বলা হয়। স্পার্মাটোগোনিয়া বলে, কি বলে এদেরকে, স্পার্মাটোগোনিয়া বলে। আর এই স্পার্মাটোগোনিয়াগুলো কি টাইপের কোষ, তাহলে এবার বলো তো কি টাইপের কোষ। যেহেতু মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া হয়েছে আর মাতৃকোষটা ছিল টুয়াইস এন টাইপের কোষ, ডিপ্লয়েড কোষ, তাহলে স্পার্মাটোগোনিয়াও সেহেতু টুয়াইস এন টাইপের কোষ, অর্থাৎ ডিপ্লয়েড কোষ। এই স্পার্মাটোগোনিয়াগুলা সংখ্যা বৃদ্ধি করে স্পার্মাটোগোনিয়া হয়েছে, নতুন অপত্য কোষ হয়েছে। এবার এই অপত্য কোষগুলা কি হবে, বর্ধন হবে, পরিবর্ধন হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। কোত্থেকে, ওই যে বলছিলাম সার্টুলি কোষ, সার্টুলি কোষ থেকে কি করবে, সে পুষ্টি সরবরাহ করে এই কোষগুলা বৃদ্ধি পাবে। এরকম কোষগুলা বৃদ্ধি হয়ে এরকম বড় হবে, সুগঠিত হবে। এরকম যখন বড় হবে, সুগঠিত হবে, এটাকে আমরা বর্ধন পর্যায় হিসেবে দেখতেছি। তাহলে এই যে স্পার্মাটোগোনিয়া যখন এরকম সার্টুলি কোষ থেকে পুষ্টি সরবরাহ করে এরকম বড় হচ্ছে, তখন সুগঠিত হচ্ছে, তখন এই কোষটাকে বলা হচ্ছে কি, তখন এই কোষটাকে বলা হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট, প্রাইমারি স্পার্মাটোসাইট বলতেছে। অর্থাৎ প্রাইমারি স্পার্মাটোসাইটও কেমন কোষ, টুয়াইস এন টাইপের কোষ, অর্থাৎ ডিপ্লয়েড কোষ। তাহলে খেয়াল করো, প্রথমে পুংজনন মাতৃকোষটি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে নতুন অপত্য কোষের সৃষ্টি করে, তাদেরকে বলতেছে স্পার্মাটোগোনিয়া। এই স্পার্মাটোগোনিয়াগুলো বর্ধন পর্যায়ে অর্থাৎ বৃদ্ধি পেয়ে পুষ্টি গ্রহণ করে, সার্টুলি কোষ থেকে পুষ্টি গ্রহণ করে সে হচ্ছে কি প্রাইমারি স্পার্মাটোসাইট, অর্থাৎ সুগঠিত কোষে পরিণত হচ্ছে। এই প্রাইমারি স্পার্মাটোসাইট হচ্ছে ডিপ্লয়েড কোষ। এবার আসো, এই প্রাইমারি স্পার্মাটোসাইটের মধ্যে এবার হবে মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়া। আমরা জানি মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়া কয় ধাপে হয়, দুই ধাপে হয়, একটা মিউসিস 1 আর হচ্ছে মিউসিস 2। মিউসিস 1 ধাপটা এখানে আসলে সংগঠিত হয়, মিউসিস 1। তাহলে মিউ 1 যদি হয়, মিউ 1এই মূলত আসলে কি হয়, মিউটিক বিভাজন হয়ে যায়, অর্থাৎ অর্ধেক হয়ে যায়। অর্থাৎ প্রাইমারি স্পার্মাটোসাইটের মধ্যে মিউসিস 1 ধাপটা যখন হবে, তখন এই কোষটা কি হয়ে যাবে, এই কোষটা ডিভাইড হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে, তখন এটা ক্রোমোজোম সংখ্যা যখন টুয়াইস এন ছিল, এবার ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাবে, হ্যাপ্লয়েড সংখ্যক হয়ে যাবে, অর্থাৎ এন টাইপের হয়ে যাবে। অর্থাৎ এর ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। আমরা জানি মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কি হয়, কোষ বিভাজন প্রক্রিয়ায় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তাহলে অর্ধেক যে হইলো, এখানে দুইটা কোষে পরিণত হয়েছে, এই দুইটা কোষের কি এর ক্রোমোজোম সংখ্যা কি থাকবে, হ্যাপ্লয়েড প্রকৃতি থাকবে, অর্থাৎ এন টাইপের থাকবে। আর এই এন টাইপের যে কোষগুলো, অপত্য কোষগুলোর সৃষ্টি হয়, এই কোষগুলোকে বলা হয় সাধারণত সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট। তাহলে এই সেকেন্ডারি স্পার্মাটোসাইটের মধ্যে আবার কি হবে, এই সেকেন্ডারি স্পার্মাটোসাইটের মধ্যে আবার মিউসিস 2 বিভাজন হবে, অর্থাৎ মিউ 2। অর্থাৎ আমরা জানি মিউসিস বিভাজন দুই ধাপে হয়, একটা মিউসিস 1 আর একটা মিউসিস 2। এই মিউটিক 2 বিভাজন যেটা, এটা আসলে এক ধরনের কি মাইটোসিস বিভাজন। আমরা জানি যে মিউসিস 2 ধাপে যে বিভাজনটা হয়, ওটা মাইটোসিস বিভাজনই হয়, অর্থাৎ এর ক্রোমোজোম সংখ্যা পরবর্তীতে ক্রোমোজোম সংখ্যা সমানই থাকবে, অর্থাৎ এর মধ্যে যে ডিভাইডটা হবে, এর ক্রোমোজোম সংখ্যা কি হবে, এন টাইপই থেকে যাবে। তাহলে এই ক্ষেত্রে যে নতুন অপত্য কোষগুলোর সৃষ্টি হবে, অর্থাৎ সেকেন্ডারি কোষ থেকে মিউসিস 2 বিভাজনের মাধ্যমে যে নতুন অপত্য কোষের সৃষ্টি হবে, এই অপত্য কোষগুলোকে বলা হয় স্পার্মাটিড। এগুলোকে বলা হয় কি, স্পার্মাটিড বলা হয়। আর স্পার্মাটিডের ক্রোমোজোম সংখ্যা কেমন, এন টাইপের, হ্যাপ্লয়েড। আর এক্ষেত্রে সেকেন্ডারি স্পার্মাটোসাইটের ক্রোমোজোম সংখ্যা কেমন, এন টাইপের। তাহলে এই যে স্পার্মাটিডের কথা বলতেছিলাম, এই স্পার্মাটিডটাই পরবর্তীতে দেখো রূপান্তরিত হয়ে আস্তে আস্তে এটা কিসে পরিণত হয়, রূপান্তরিত হয়ে এটা
স্পার্মে পরিণত হয়, স্পার্মে পরিণত হয়, রূপান্তরিত কিসে পরিণত হয়? স্পার্মে পরিণত হয়, অর্থাৎ শুক্রাণুতে পরিণত হয়। স্পার্ম বা শুক্রাণুতে পরিণত হয়। তাহলে দেখো এই যে স্পার্ম বা শুক্রাণু, এই ক্ষেত্রে এটাই পরবর্তীতে রূপান্তরিত হয়ে এরকম স্পার্মে পরিণত হয়। তাহলে ব্যাপারটা আমরা যদি একটু মেমোরাইজ করি, যদি সামারি করি, তাহলে কি হয়? প্রথমত পুরুষ দেহের শুক্রাশয়ে থাকা সব ধরনের কুশি স্পার্ম তৈরিতে সক্ষম, কিন্তু সবাই স্পার্ম তৈরিতে অংশগ্রহণ করে না। সেহেতু যারা অংশগ্রহণ করে তাদেরকে বলতেছে পুংজনন মাতৃকোষ। এই পুংজনন মাতৃকোষটি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে সে কী করে? যে নতুন অপত্য কোষের সৃষ্টি করে। এই অপত্য কোষগুলোকে বলা হয় সাধারণত স্পার্মাটোগোনিয়া। এই স্পার্মাটোগোনিয়াগুলো পরবর্তীতে সার্টলি কোষ থেকে পুষ্টি গ্রহণ করে, যেটা বৃদ্ধি পায়, বৃদ্ধি হয়ে এটাকে বলা হয় প্রাইমারি স্পার্মাটোসাইট। আর এই প্রাইমারি স্পার্মাটোসাইটের মধ্যে কি হয়? মিউসিস বিভাজন হয়। মিউসিস বিভাজন দুই ধাপে হয়, একটা মিউসিস 1 আর একটা মিউসিস 2। মিউসিস 1-এ যেটা হয়, মিউসিস 1-এ হয়ে সেটা নতুন অপত্য কোষের সৃষ্টি হয়। এই নতুন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, অর্থাৎ এটা ডিপ্লয়েড ছিল, এটা হ্যাপ্লয়েড হয়ে যায়। তার মানে এখানে যে হ্যাপ্লয়েড নতুন কোষের সৃষ্টি হলো, এই হ্যাপ্লয়েড নতুন কোষগুলোকে আমি বলতেছি সেকেন্ডারি স্পার্মাটোসাইট। আর এই সেকেন্ডারি স্পার্মাটোসাইটটি মিউসিস 2 বিভাজনের মাধ্যমে আবার বিভাজিত হয়। আর মিউসিস 2 বিভাজনটা কি? মিউসিস 2 বিভাজনটা হচ্ছে এক ধরনের মাইটোসিস বিভাজন। তাহলে এই ক্ষেত্রে এর ক্রোমোজোম সংখ্যা কি আগের মতোই থেকে যাবে, অর্থাৎ সেকেন্ডারি স্পার্মাটোসাইটের মধ্যে ক্রোমোজোম সংখ্যা n ছিল, নতুন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কেমন হবে? n টাইপের হবে। আর যে নতুন অপত্য কোষগুলো সৃষ্টি হবে এগুলোকে বলা হয় স্পার্মাটিড। আর এই স্পার্মাটিডটি রূপান্তরিত হয়ে বৃদ্ধি হয়ে পরিপূর্ণতা লাভ করে সেটা স্পার্ম বা শুক্রাণু গঠন করে থাকে বা শুক্রাণুতে পরিণত হয়ে থাকে। আর এইভাবেই পুরুষ দেহের শুক্রাশয়ে এরকম এক একটি শুক্রাণু তৈরি হয়। এক্ষেত্রে অসংখ্য শুক্রাণু তৈরি হতে পারে। তাহলে আমরা যে প্রক্রিয়াটি দেখলাম এটাই হচ্ছে আসলে মূলত স্পার্মাটোসাইট প্রক্রিয়া। আজকে আমাদের মূলত আলোচ্য বিষয় হিসেবে স্পার্মাটোসাইট প্রক্রিয়াটি ব্যাখ্যা করার ছিল, আমরা এই বিষয়টি আজকে ব্যাখ্যা করলাম। সামনের ক্লাসে আমরা ওজেনেসিস প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। সেহেতু তার আগ পর্যন্ত আমরা এই ব্যাপারটা সবাই ক্লিয়ার হয়েছে কি না তোমরা একটু বাসায় দেখবে এবং বইয়ের মধ্যে মিলিয়ে দেখবে। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো, অথবা মেসেঞ্জার যে কোনোভাবে তুমি আমার সাথে যোগাযোগ করে জেনে নিতে পারো। তাহলে আমরা মূলত স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াকে যে 4টা ধাপে ভাগ করেছি, একটা সংখ্যা বৃদ্ধি পর্যায়, তাহলে আমি এই স্টেজটাকে আমরা সংখ্যা বৃদ্ধি পর্যায় হিসেবে চিহ্নিত করব। আর এখান থেকে এই ধাপটাকে আমরা বলবো বর্ধন পর্যায়, আর মিউসিস এই ধাপ দুইটাকে আমরা বলবো পূর্ণাঙ্গ প্রাপ্তি পর্যায়, আর রূপান্তর পর্যায়ে বলবো স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে। তাহলে আমরা এই 4টা ধাপে মূলত এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াকে আমরা ব্যাখ্যা করতে পারি। সেহেতু এরকম একটা চিত্র আমরা এক্ষেত্রে সংযোজন করতে পারি। আশা করি স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া নিয়ে যে আলোচনা ছিল তোমরা এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার হয়েছ। তোমাদের কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের এই উত্তর দেওয়ার জন্য। আজকে এ পর্যন্ত থাকবে, আগামী ক্লাসে তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।